হ্যালো ভিউয়ার্স, তোমাদের প্রত্যেককে সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো গতকাল আমাদের কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলের মেইনস এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো সেখানে 4,606 জন প্রার্থী সিলেক্টেড হয়েছে ইন্টারভিউর জন্য। তো তোমাদের প্রত্যেককে কংগ্রাচুলেশন জানাচ্ছি, তোমরা ভালো পড়াশোনা করেছো দেখেই কিন্তু তোমরা এই 4,606 জনের যে নাম তার মধ্যে তোমার নাম রয়েছে। তুমি ভালো করে পড়াশোনা করো, ভালো করে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। তো আমি তোমাদের প্রত্যেকে বলছি ইন্টারভিউর জন্য বেটার করে প্রিপারেশন নাও। আমি আশা করছি তোমরা প্রত্যেকে কিন্তু চাকরির যোগ্য। ঠিক আছে, একদম শেষ ধাপ ইন্টারভিউ। প্রথমে পিলি এক্সাম ক্রস করেছো, পিলির পর তোমাদের যেটা হচ্ছে পিএমটি পিটি হয়েছে সেটা ক্রস করেছো। এরপরে তোমাদের মেইন এক্সাম হলো, সেটাতেও তুমি সিলেক্টেড হয়েছো ইন্টারভিউর জন্য। তো ইন্টারভিউতে যতজন রেখেছে তার ঠিক অর্ধেক যে তোমাদের ভ্যাকান্সি রয়েছে, 1400+ শূন্যপদ রয়েছে মেলদের জন্য এবং 800+ রয়েছে ফিমেলদের জন্য। প্রত্যেকে কংগ্রাচুলেশন, খুব ভালো পড়াশোনা করেছো। এবার লাস্ট স্টেপ, আরেকটু পরিশ্রম করো, আরেকটু খাটো শুধুমাত্র ইন্টারভিউর জন্য। এখন তোমাদের কেপি কনস্টেবলের ইন্টারভিউ ক্লাস নম্বর 5 বলছি, ভিডিওটি শেয়ার করবে। তো এটা শুরু করার আগে তোমাদের একটা জিনিস আমি অবগত করে রাখতে চাই, ঠিক আছে? তো সেটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, কেপি কনস্টেবল লেডি কনস্টেবলের ইন্টারভিউ প্রশ্ন। এই যে টপিক যেগুলো আছে এই টপিকগুলো আমি কভার করার তোমাদের চেষ্টা করব। প্রথমত কালকে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন নিয়ে, যেটা 2 থেকে 3 মিনিটের ভিডিও একটা হবে দুটা। তারপর যেটা তুমি প্রত্যেকে পড়বে সেটা হচ্ছে নিজের জেলা। তুমি নিজের জেলা, এখন নিজের জেলা থেকে কোন কোন টপিক পড়বো, কোন কোন প্রশ্ন পড়বো, আমি এটা নিয়ে একটা ভিডিও করব। আমি শুধুমাত্র একটা ডিস্ট্রিক্ট এখানে তুলে ধরবো, সেই ডিস্ট্রিক্টের সমস্ত রকম ক্রাইটেরিয়া থাকবে। বাকি অন্যান্য যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে, আমি এর আগেও কিন্তু ইন্টারভিউর জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট যে রয়েছে মোটামুটি ভালো 18, 15, 16, 17, 18টা ডিস্ট্রিক্টের আমি ডিটেলস তুলে ধরেছি, সেটা তোমাদের সাথে তুলে ধরবো। কোথায় কী চেঞ্জ বা কোনটা আপডেট হতে পারে সেটা তোমাদের অবশ্যই বলবো, কারণ আমাদের এই যে ডিস্ট্রিক্টটা রয়েছে এটার উপর আমি তোমাদের একটা সম্পূর্ণ ভিডিও করে দেবো, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে ইয়োর সাবজেক্ট, তোমার বিষয়। এটা বলতে বোঝাচ্ছি তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, সেখানে অনার্সে তোমার সাবজেক্ট কী ছিল, 1 নম্বর। 2 নম্বর আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে লাগবে, তুমি যদি 12 পাস করে থাকো, ঠিক আছে? আমি আশা করছি ম্যাক্সিমাম প্রার্থী এখন বিএ পাস গ্র্যাজুয়েশন করে থাকে। 12-এ থাকলে তোমার সেখানে প্রিয় সাবজেক্ট, তোমার প্রিয় বিষয় কোনটি সেখানে তোমাকে প্রশ্ন ধরতে পারে। অর্থাৎ তোমার যে সাবজেক্ট সেটা অবশ্যই তুমি ধরতে পারো, এবং সাবজেক্ট থেকে কী কী প্রশ্ন ধরতে পারে বা কী কী জিনিস আমরা জেনে যাব, কোন অধ্যায়গুলি পড়বো এটা নিয়েও আমি তোমাদের একটা ভিডিও করে দেবো। এবং তোমার যদি কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে তবে সেটাও তুমি ভালো করে দেখে যাবে। আমি প্রত্যেকটা টপিকের উপর তোমাদের ভিডিও করব। এবং তারপরে 4 নম্বর যা দেখবো সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যে আইসিসি ওয়ার্ল্ড কাপ রয়েছে, চন্দ্রযান অভিযান জন্য রয়েছে, এশিয়ান গেমস রয়েছে। মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু কারেন্ট টপিক্স কতগুলি রয়েছে, যারা ক্যাবিনেট মন্ত্রী, মন্ত্রিসভা কোনো চেঞ্জ হয়েছে কিনা, কোন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী রাজ্যপাল চেঞ্জ হয়েছে কিনা, সমস্ত প্রত্যেকটা জিনিস তোমাদের জেনে যেতে হবে। এর পাশাপাশি জিকে বলতে ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা রিলেটেড যে জিকে রয়েছে সেগুলো নিয়ে আমি অবশ্যই ক্লাস করাবো, এবং এর উপর আমি অবশ্যই তোমাদের ভিডিও দিব। তো এগুলো একটু তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স জিকেটা একটু দেখে যাবে। পুলিশ ডিপার্টমেন্ট, দেখো পুলিশ ডিপার্টমেন্ট থেকে আজকে যে তোমাদের কিছু কোশ্চেন্স করাবো সেটা পুলিশ ডিপার্টমেন্ট থেকে আসবে। কিন্তু একটা কথা বলে রাখছি, পুলিশ ডিপার্টমেন্ট যেহেতু তুমি এখনও পুলিশে জয়েন করোনি, একদম পুলিশের শেষ পর্যায়ে রয়েছে, তুমি এখনও পুলিশ হয়নি, তো এই ডিপার্টমেন্ট রিলেটেড কোশ্চেন একটু দেখে যাবে একটু। কিন্তু মোস্টলি যেটা দেখবে নিজের সাবজেক্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে, এটা হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট। এবং নিজের জেলা, পুলিশ ডিপার্টমেন্ট থেকে খুঁটিনাটি কিছু প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসবো, জাস্ট শুধু একটু দেখে যাবে, মুখস্থ করার দরকার নেই, শুধু জেনে যাবে যে হ্যাঁ এটা মানে এটা, এটা মানে এটা, ঠিক আছে? পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু পুলিশ অর্গানাইজেশন এবং পুলিশের বিভিন্ন ইউনিট রয়েছে। দেখো এখন অনেকে বলে যে ইউনিট সম্বন্ধে প্রশ্ন দাও, কী কী ইউনিট রয়েছে তার সম্বন্ধে 2-4 করে লাইন দাও, আমি অবশ্যই তোমাদের দিব। কিন্তু দেখো তুমি আজকে একজন নতুন প্রার্থী, তুমি জানো না কলকাতা পুলিশের কী কী ইউনিট রয়েছে, তুমি জানো সেটা তুমি গুগল থেকে জানো বা নেট থেকে জানো বা অনলাইন থেকে তুমি সেটা কালেক্ট করছো, কিন্তু তুমি ভিতর থেকে কিন্তু অতটা তৈরি নও, কারণ তুমি তো এখন জয়েন করি। আজকে যদি কোনো একটা প্রার্থী মনে করো কনস্টেবলে সে নিয়োগ জয়েন করেছে এবং কনস্টেবল থেকে সে সার্জেন্ট বা এসআই পদে পরীক্ষা দিত, তো সেক্ষেত্রে তাকে এই প্রশ্নটা ধরতে পারে যে বলো পুলিশ ইউনিটি কী, কারণ তার তো অভিজ্ঞতা রয়েছে, সে দেখেছে, সে পড়েছে, কোন ধারা কত নং কী ধারা রয়েছে, এই সমস্ত কোশ্চেন তাকে ধরতে পারে, ঠিক আছে? তো আমি তোমাদের বলবো হ্যাঁ পুলিশ ডিপার্টমেন্ট থেকে কিছু প্রশ্ন দেখে যাবে যেগুলো করাচ্ছি, এর পাশাপাশি অন্যান্য যদি প্রশ্ন তোমরা অন্যান্য জায়গা থেকে কালেক্ট করতে পারো সেগুলো দেখে যাবে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সাম সিচুয়েশন বেসড কোশ্চেন। সিচুয়েশন বেসড কোশ্চেন বলতে কেমন কোশ্চেন বোঝায়? তুমি কেন পুলিশে আসতে চাও, 1 নম্বর প্রশ্ন, ঠিক আছে? তুমি কেন পুলিশে আসতে চাও, 1 নম্বর প্রশ্ন।
2 নম্বর প্রশ্ন এতে বলে, এত যোগ্যতা থাকা সত্ত্বেও কেন মাধ্যমিক যোগ্যতায় কনস্টেবল পদে তুমি আসতে চাও? তোমার তো ডিএড যোগ্যতা রয়েছে, তো পরবর্তীকালে যদি তুমি মাস্টার চাকরি পেয়ে যাও, শিক্ষকতার চাকরি পেয়ে যাও, তুমি চাকরি ছেড়ে চলে যাবে না তো? ঠিক আছে, তোমার দুর্বলতা কোন দিক তুলে ধরো, তোমার বেতন দরকার না পদ দরকার? ঠিক আছে, তুমি এবং তোমার স্যার অফিসার কোনো একটা জায়গায় ডিউটিতে যাচ্ছ, তোমার স্যারের একটা গুরুত্বপূর্ণ ফোন এসে যায় অন্য এক জায়গায় ইনসিডেন্ট হওয়ার জন্য, সেখানে তিনি চলে যান এবং তুমি সেখানে যাচ্ছ এবং সেই সময় একটা মারাত্মক রাস্তা একটা অ্যাক্সিডেন্ট ঘটে, তো সেই সময় তুমি কী করবে? তো হঠাৎ এই সমস্ত প্রশ্ন ধরতে পারে এবং এখান থেকে ক্রস কোশ্চেন ধরতে পারে। তো এগুলোর জন্য বেসিক্যালি একটু প্রিপারেশন নিতে হবে এবং সবশেষে যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে মক ইন্টারভিউ। এটা তোমাদের নিজের করতে লাগবে, 3, 4, 5 জন যত যোগ হোক না কেন একটা রুমের মধ্যে নিয়ে সুন্দর করে বসবে, মনে করো তুমিই স্যার, ঠিক আছে, 3-4 জন বসবে, একজন ভিতরে ঢুকবে, যেভাবে ইন্টারভিউ রুমে তোমরা প্রবেশ করবে সেখানে 3 জন তোমাকে প্রশ্ন করবে, 3 জনের সাথে খাতা কলম থাকবে, দেখবে তোমার পারফরমেন্স কেমন, ঠিক আছে, তার উপর ভিত্তি করে তোমরা নম্বর দিবে। এটা যদি করো মক ইন্টারভিউ, এটা করলে একটা সাহস বাড়ে, একটা রেগুলার প্র্যাকটিক্যাল জিনিস তুমি সামনাসামনি করতে পারছো, ঠিক আছে। তো এগুলো করতে পারো এবং সবার শেষে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে ডেমো ক্লাস। এর আগেও দিয়েছি ডেমো ক্লাসের জিনিসটা ভালো হয়, সেটাও আমি তোমাদের শেষের দিকে করাবো। তো বেসিক্যালি এই কটা যদি জিনিস আমরা করে যাই, এবং যাদের এলোমেলো রয়েছে, অনেকে এখন মাথার মধ্যে পুরো এলোমেলোভাবে রয়েছে যে আমি এখন কী পড়বো না পড়বো, কীভাবে শুরু করব, তো তোমাদের বলছি কালকের থেকে শুরু করব একেভাবে সেলফ ইন্ট্রোডাকশন শুরু করব, তারপর দিন নিজের জেলা কী কী পড়ে যাবে, তোমার দায়িত্ব সহকারে তোমাকে পড়তে হবে, নিজের সাবজেক্ট তুমি বেশি ভালো জানো, তোমার প্রিয় সাবজেক্ট কী, অনার্সে কী ছিল এবং কী কী পড়তে হবে সেখান থেকেও আমি তোমাদের বলে দেবো। কারেন্ট অ্যাফেয়ার্স তো অবশ্যই দেখতে লাগবে যে কোনো ইন্টারভিউর জন্য, এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল কলকাতার জিকেটা, ইন্ডিয়ান জিকে পড়লেও দেখতে পারো, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল কলকাতা ওয়েস্ট বেঙ্গল জিকেটা পড়ে যাবে। পুলিশ ডিপার্টমেন্ট রিলেটেড কিছু প্রশ্ন রয়েছে সেখান থেকেও দেখে নেবে পুলিশ ডিপার্টমেন্ট রিলেটেড কোশ্চেন কেমন করে ধরতে পারে। ফর এক্সাম্পল, আচ্ছা তুমি কোনো কারণবশত কোনোদিন থানায় গিয়েছিলে, তোমাকে স্যার ধরতেই পারে, হ্যাঁ স্যার কী করেছিল? স্যার আমার একটা জিনিস হারিয়ে গেছিলো, তো সেখানে আমি জিডি করেছি। আচ্ছা জিডিটা কী? তোমাকে ধরলো। দেখো তোমাকে বিস্তৃতভাবে বলার দরকার নেই যে জিডি এত পাতার, জিটি এ লিখতে পারে কনস্টেবল নাকি এসআই বা এসআই কারা লিখতে পারে, কে লিখতে পারেন না, জিডি কতক্ষণ লেখা হয়, জিডিতে থানার কী কী দায়িত্ব, মানে কী কী ডকুমেন্ট কী কী লেখা হয়, সারাদিনে একদম থানা যত কাজ হচ্ছে সমস্ত কিছু জিডিতে রাখা, তোমার এত কিছু বলার সেক্ষেত্রে কোনো দরকার নেই, ঠিক আছে, এখন দরকার নেই। সম্পর্কে 2-1 লাইন তোমাকে বললেই এনাফ, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু ডিপার্টমেন্ট লিডার থেকে আসে, সিআইডি, সিবিআই, এইরকম প্রশ্ন তোমাকে ধরতে পারে। তো এই প্রশ্নগুলো তোমাদের একটু দেখে যেতে হবে এবং সিচুয়েশন বেসড কোশ্চেন তোমাদের করাবো। তো সেক্ষেত্রে যতটুকু পারি তোমাদের হেল্প করার আমি চেষ্টা করব এবং সম্পূর্ণ ফ্রিতে, এবং আমি আবারও রিপিট করছি সম্পূর্ণ ফ্রিতে। এমন করবো না যে তোমাদের জন্য এতগুলো পিডিএফ বানাবো, প্রত্যেকটা পিডিএফ দাম 50 টাকা 100 টাকা ফ্রিতে নেয়, এর আগেও নিয়েছি, যতটুকু পারি আমি আমার দিকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তোমরা যদি অন্য কোনো জায়গা থেকে কোচিং, আমি তোমাদের না বল অবশ্যই যাও, যদি সেখান থেকে বেনিফিট পাই থাকো সেখান থেকে নেবে, তুমি বেনিফিট সব জায়গার থেকে নেবে, আমার থেকেও নাও, আমার চ্যানেল থেকে নাও, অন্যান্য জায়গার থেকে নাও, তারপর সমস্ত রকমের বেনিফিট একত্রিত করে তোমার যেটা পারফেক্ট বলে মনে হচ্ছে, তুমি যদি মনে করো হ্যাঁ এটা আমার পারফেক্ট বলে মনে হচ্ছে, তো দুটোকে মিক্সচার করে তুমি তোমার মতো করে বানাবে, ঠিক আছে। কোনো কিছু মুখস্থ করে সেখানে যাবে না, পয়েন্টগুলো দেখবে। আগে যখন আমরা ইতিহাস ভূগোল আমরা যখন পরীক্ষা দিতাম, তো কিছু কিছু প্রশ্ন এমন থাকতো যেখানে পয়েন্ট থাকতো যে হ্যাঁ এই পয়েন্টটা দিয়ে আমি এই 3-4 লাইন এভাবে লিখতে পারবো। তো মুখস্থ করতে যাবে না, মুখস্থ করে গেলে কোনো কিছু বললে কিন্তু স্যাররা বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো প্রথম প্রশ্ন নাম্বার হচ্ছে চার্জশিট কী। একদম একটা ছোট প্রশ্ন, চার্জশিট কী, হোয়াট ইজ এ চার্জশিট। দেখো, কোনো অভিযোগের তদন্ত শেষ হবার পর তদন্ত কর্মকর্তা যদি প্রাথমিকভাবে নিশ্চিত হয় যে ঘটনার সাথে অভিযুক্তদের সম্পৃক্ততা রয়েছে, তাহলে সে আদালতে উপস্থাপনের জন্য যে রিপোর্ট প্রস্তুত করে তাকেই চার্জশিট বলে। তো একটা জিনিস তোমাকে মাথার মধ্যে সুন্দর করে এটা সাজাতে হবে, কোনো একটা অভিযোগ এসেছে, সেই অভিযোগের তদন্ত শেষ হয়ে গেছে, তারপরে তদন্ত যিনি করছেন অর্থাৎ তদন্ত কর্মকর্তা, তিনি যদি মনে করেন যে ঘটনার সাথে অভিযুক্তদের সম্পৃক্ততা রয়েছে, মিল রয়েছে, এই ঘটনার সাথে যারা অভিযুক্ত বা যারা দোষী তাদের একটা সম্পর্ক বা মিল রয়েছে, তাহলে আদালতে আদালতে উপস্থাপনের জন্য তিনি যে একটা রিপোর্ট প্রস্তুত করেন তাকেই চার্জশিট বলে। তো এইভাবে তোমাকে জিনিসটা জানতে হবে, ঠিক আছে, মুখস্থ করার দরকার নেই। এরপর দেখো সার্চ ওয়ারেন্ট কি, হোয়াট ইজ এ সার্চ ওয়ারেন্ট। কোনো তদন্ত পরিচালনা বা অপরাধ দমনের প্রয়োজনে কোনো জায়গা থেকে অপরাধমূলক জিনিস উদ্ধারের জন্য ওই জায়গায় প্রবেশ করে তার তল্লাশের জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক যে লিখিত অনুমতি নেওয়া হয় তাকেই সার্চ ওয়ারেন্ট বলে। এটা হচ্ছে সার্চ ওয়ারেন্ট, মানে তুমি কিছু সার্চ করবে, ঠিক আছে, কোনো একটা তদন্ত পরিচালনা হবে বা কোনো একটা অপরাধ যদি না হয়, অপরাধকে তুমি দমন করবে, তার জন্য কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে অপরাধমূলক যে কোনো জিনিস উদ্ধারের জন্য তুমি যখন
যেখানে প্রবেশ করবে, তো এখানে ম্যাজিস্ট্রেট দ্বারা বা ম্যাজিস্ট্রেট কর্তৃক একটা অনুমতি চাওয়া হয়, একটা লিখিত অনুমতি যে নেওয়া হয় সেটাকেই বলা হচ্ছে সার্চ ওয়ারেন্ট। তো এই জিনিসগুলো তোমাদের বেসিকভাবে জানতে হবে, আমি তোমাদের বলছি না বিরাট করে জানো। দেখো এফআইআর জিডি সম্বন্ধে যদি বলি না তো অনেক বড় বড় করে লেখা যায়, ঠিক আছে, অত বড় জানার আমাদের দরকার নেই, ঠিক আছে, যেহেতু আমি এখনও কনস্টেবলে যুক্ত হয়নি, জয়েন করিনি, তো আমার এত বড় জানার দরকার নেই। আমি যখন জয়েন হব তখন আমাকে বিস্তৃতভাবে জানলেই এনাফ কাফি, তখন আমার এগুলো লাগবে না, ঠিক আছে। এখন আমার যতটুকু দরকার ততটুকু আমি পড়ে যাব। এরপরে দেখো কোশ্চেন 3 এবং কোশ্চেন 4। দেখো কোশ্চেন 3 কী বলছে, ফৌজদারি কার্যবিধি কী। কোশ্চেন 3 বলছে ফৌজদারি কার্যবিধি কী আর দণ্ডবিধি কী। কোনো একটি অপরাধ সংঘটিত হওয়ার পর মামলা দায়ের, তদন্ত এবং বিচারের বিস্তারিত আইন পদ্ধতি এই ফৌজদারি কার্যবিধি বর্ণিত আছে, ঠিক আছে। এবং অপরদিকে কোনো অপরাধ সংঘটিত হওয়ার পর কী ধরনের শাস্তি পায় তা বিস্তারিত বর্ণনা দণ্ডবিধিতে রয়েছে। বিভিন্ন অপরাধের সংজ্ঞা এবং শাস্তির সম্মিলিত আইন হলো দণ্ডবিধি। তো ফৌজদারি কার্যবিধিটা হলো একটা অপরাধ যখন সংঘটিত হলো তারপর কি হয়, মামলা দায়ের হয়, তারপর সেটা তদন্ত হয়, তারপরে বিচার হয়। তো এই যে একটা আইন পদ্ধতি, প্রথমে মামলা দায়ের হলো, তারপরে তদন্ত, তারপরে বিচার, এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে বর্ণিত আছে। এবং অপরদিকে দণ্ডবিধিটা হলো এই যে ফৌজদারি কার্যবিধিতে যে সমস্ত বর্ণিত আছে কোন অপরাধ, যে অপরাধটা তুমি করেছো সেই অপরাধের সাথে কী শাস্তি তুমি পাবে তার যে বিস্তারিত বর্ণনা রয়েছে সেটাই কিন্তু দণ্ডবিধিতে উল্লেখিত রয়েছে। অপরদিকে কোনো অপরাধ সংঘটিত হবার পর কী ধরনের শাস্তি পাওয়া যায় তার বিস্তারিত বর্ণনা হলো দণ্ডবিধি। এবার আসি হচ্ছে এফআইআর এবং জিডি কি। দেখো এফআইআর জিডি সংক্ষিপ্তভাবে বলেছি, প্রথমত এফআইআর সম্পূর্ণরূপ হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। সাধারণত অপরাধমূলক যে কোনো কাজের নালিশ হিসাবে যে অভিযোগ লেখা হয় তাকে এফআইআর বলা হয়। জিডি সম্পূর্ণ হচ্ছে জেনারেল ডায়েরি এন্ট্রি। সাধারণত কোনো জিনিসপত্র হারানোর অভিযোগ করতে গেলে জিডি করতে হয়, সেটা তোমরা প্রত্যেকে জানো। কিন্তু যদি তোমরা মনে করো যে হ্যাঁ এফআইআর এবং জিডি সম্পর্কে আমি একটু বেশি জানতে চাই, আমি বলবো সময় পেলে এফআইআর জিডির মধ্যে কী পার্থক্য একটা ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, প্রশ্ন নম্বর 5 এবং 6। সিআই কি। সিআই সংক্ষিপ্ত রূপ বা সম্পূর্ণ রূপ হচ্ছে সার্কেল ইন্সপেক্টর। সাধারণত সার্কেল ইন্সপেক্টর একসঙ্গে অনেকগুলো থানার দায়িত্বে নিযুক্ত থাকেন, সিআই। এরপরে হচ্ছে পুলিশ ফাঁড়ি কি। দেখো পুলিশ ফাঁড়ি কি, একটা নির্দিষ্ট অঞ্চলের তত্ত্বাবধানের জন্য একটা পুলিশ ফাঁড়ির প্রয়োজন আছে। দেখো থানা থেকে যেসব এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হয় না, সেই সব এলাকায় সুষ্ঠুভাবে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য অস্থায়ীভাবে যে পুলিশ ক্যাম্প তৈরি করা হয় তাকেই ফাঁড়ি বলে। ফাঁড়ি থানার অন্তর্ভুক্ত হয় এবং যার ইনচার্জে থাকেন একজন এসআই, ঠিক আছে। তো এটুক আজকে তোমাদের কোশ্চেন তোমাদের করালাম, একদম ছোটো কোশ্চেন। দেখো পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে কোশ্চেনগুলো করবো জাস্ট তোমরা যদি পারো, যদি মনে করো যে হ্যাঁ খাতায় নোট ডাউন করে রাখবো তো নামতে পারো। আমি আবার তোমাদের রিপিট করে বলছি কোন কোন পার্টগুলোতে তোমরা সবচেয়ে বেশি জোর দিবে, ঠিক আছে। তোমরা যেটাতে জোর দেবে সেটা হচ্ছে ইওর ডিস্ট্রিক্ট, ইওর সাবজেক্ট, ডাব্লিউবি কলকাতা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং কিছু সিচুয়েশন বেস ক্রস কোশ্চেন, এইটার উপর তোমরা বেশি জোর দাও। তার মানে এটা নয় যে আমি ডিপার্টমেন্ট সম্বন্ধে একদম কিচ্ছু জেনে যাবো না, হ্যাঁ কিছু কোশ্চেন আমি তোমাদের বলবো, জাস্ট শুধু পয়েন্ট অনুসারে দেখে যাবে, ঠিক আছে। তো এই কটা জিনিস, এবং সর্বশেষে যদি পারো মক ইন্টারভিউ যদি দাও, নিজেরা করো, 3-4 জন বন্ধু যারা আছো তোমরা প্রত্যেকে যদি চেষ্টা করো তাহলে কিন্তু তোমার একটা সেলফ কনফিডেন্স, ভিতর থেকে একটা আত্মবিশ্বাস বাড়বে, ঠিক আছে। তো জাস্ট এতটুকুই, কিচ্ছু না, ঠিক আছে, অত বেশি পড়ার দরকার নেই, একদম ছোটো ছোটো জিনিস, বেশি পড়ার দরকার নেই। তোমাকে কিন্তু একটা কথা বলছি, নিজের সাবজেক্ট এবং জেনারেল নলেজ তোমাকে কিন্তু অবশ্যই একটু ভালো করে জানতে হবে, এবং কারেন্ট কী ঘটনা ঘটছে এই প্রশ্নগুলো তোমাকে একটু ভালো করে দেখতে হবে, জানতে হবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা চলো এখানে শেষ করি। নেক্সট যে ক্লাসটা আসবে সেটা হচ্ছে কালকের থেকে ফার্স্ট পার্ট যেটা শুরু করবো, সেলফ ইন্ট্রোডাকশন, ঠিক আছে, এটা তোমাদের দিব। তারপর ডিস্ট্রিক্ট, তারপরে যেভাবে তোমাদের সাজিয়েছি এখানে ঠিক সেভাবে তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। চলো ভিডিওটি এখানে শেষ করছি। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।